আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার সাবেক মন্ত্রী শাহজাহান খান। আশুলিয়ায় কারখানায় নাশকতা রোধে সন্দেহভাজন ৮ জন আটক। শহীদ পরিবারকে আর্থিক ও আইনি সহযোগিতা সহ ৫ দফা দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। রাজধানীতে শহীদী মার্চে ছাত্র জনতার ঢল। গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করতে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। কোনো ফ্যাসিবাদী দল এদেশে রাজনীতি করতে পারবে না ঘোষণা। জনগণ চাইলে নতুন রাজনৈতিক দল গঠন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। জনচাহিদা অনুযায়ী সংবিধান সংশোধনের উদ্যোগ। এবং বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে মালয়েশিয়াতে প্রকৃতি ও জীবন ক্লাবের পরিচিতি সভা। প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মকিত মজুমদার বাবুকে সংবর্ধনা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। বৃহস্পতিবার মধ্যরাতে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খানকে রাজধানী ধানমন্ডির একটি বাসা থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি। কোটা সংস্কার আন্দোলনে মাদারীপুরে নিহত তাওহিদ সন্নামাত হত্যা মামলা সহ বেশ কয়েকটি মামলা রয়েছে সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে। পোশাক শিল্পের অস্থিরতা রোধে সাভারের আশুলিয়ার বিভিন্ন এলাকা থেকে নাশকতাকারীর সন্দেহে ৮ জনকে আটক করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার মধ্যরাতে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব এই অভিযান পরিচালনা করে। আশুলিয়া থানার ওসি মাসুদুর রহমান জানান, গ্রেফতারকৃতরা জুট ব্যবসায় প্রভাব বিস্তার সহ নাশকতার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে গার্মেন্টস শ্রমিকদের উস্কে দেয়। গত কয়েকদিন বিভিন্ন দাবিতে সাভার, আশুলিয়া ও গাজীপুরে তৈরি পোশাক শিল্প সহ অন্যান্য খাতে শ্রমিকদের আন্দোলনের কারণে শিল্পাঞ্চলে অস্থিরতা দেখা দেয়। এই আন্দোলনে ইন্ধনদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ১ মাস পূর্ণ হয় বৃহস্পতিবার। গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে শহীদী মার্চে ছাত্র জনতার ঢল নামে। রাজধানীতে পদযাত্রা শেষে শহীদ মিনারের সমাবেশ থেকে শহীদ পরিবারদের আর্থিক ও আইনি সহযোগিতা দেওয়ার পাশাপাশি ৫টি দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। মইনুল হাসানকে সাথে নিয়ে লায়না নসনের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন হাবিবুর রহমান ও রাসেল জমাদ্দার। পদযাত্রার নির্ধারিত সময় বিকেল ৩টা হলেও দুপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সমবেত হন হাজার হাজার ছাত্র জনতা। হাতে জাতীয় পতাকায় এখনো বিজয়ের দোলা। ১ মাস আগের ঠিক এই দিনেই বাংলাদেশ সাক্ষী হয়েছিল নতুন এক ইতিহাসের, নতুন এক বিজয়ের, নতুন এক বাংলাদেশের শুভ সূচনার। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের দীর্ঘ ১৫ বছরের দুঃশাসনের সমাপ্তি ঘটে। সেই গণ অভ্যুত্থান ও তার আগের কোটা সংস্কার আন্দোলন চলাকালে শহীদ ছাত্র জনতাকে স্মরণ করে ও আহতদের অবদানকে মনে রাখতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদী মার্চ। হাজার হাজার ছাত্র জনতার অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শহীদী মার্চ চলে যায় নিউ মার্কেট হয়ে ধানমন্ডি, এরপর সংসদ ভবন এলাকায়। সেখান থেকে ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ হয়ে ছাত্র জনতার পদযাত্রা আবারও আসে রাজু ভাস্কর্যে। তীব্র গরম উপেক্ষা করে দীর্ঘ এই পদযাত্রায়
কারো এতটুকু ক্লান্তি নেই। সবারই স্বপ্ন বৈষম্যমুক্ত নতুন এক গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের। এদেশে কোনো স্বৈরাচারী শাসন আমরা দ্বিতীয়বার চাই না। অন্য ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭২-এর সংবিধানে আমাদের যে স্পিরিটটা ছিল সেই স্পিরিটটা আবার পুনরুদ্ধার হোক। আমাদের শিক্ষা ক্ষেত্রে সংস্কার হলে ভালো হয়, আমাদের চিকিৎসা ক্ষেত্রে সংস্কার হলে ভালো হয় এবং আমাদের সর্বস্তরে সংস্কার হলে ভালো হয়। সন্ধ্যা নাগাদ শহীদি মার্চ এসে পৌঁছায় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখান থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে রাখতে সবার প্রতি আহ্বান জানান। একই সাথে অন্তর্বর্তী সরকারের কাছে 5টি দাবিও জানান তারা। যারা আবার পুনর্গঠিত হচ্ছিল, আমরা আপনাদেরকে বলছি আপনারা 5 সেপ্টেম্বরকে মনে রেখে আপনারা পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন। এই 5 সেপ্টেম্বরে আপনাদেরকে ভাসিয়ে নিয়ে যাবে। শহীদ পরিবারদের আর্থিক ও আইনি সহযোগিতা দ্রুত নিশ্চিত করতে হবে। আমাদের তৃতীয় দাবি, প্রশাসনের দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টদের দোষরদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। আমাদের চতুর্থ দাবি, গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর ঘোষণা করতে হবে। আমাদের সর্বশেষ এবং পঞ্চম দাবিটি হচ্ছে রাষ্ট্র পুনর্গঠনের রুটম্যাপ দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করতে হবে। নতুন করে কোনো ফেসিবাদী শক্তি যাতে ক্ষমতা গ্রহণের সুযোগ না পায় তার জন্য ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান সমন্বয়কদের। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। গণভবনকে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সম্পূর্ণ বিচার নিশ্চিত না করে কোনো ফ্যাসিবাদী রাজনৈতিক দল বা জোট এদেশে রাজনীতি করতে পারবে না। নীলাদ্রি শেখরের রিপোর্ট। ছাত্র গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের পর এটি উপদেষ্টা পরিষদের পঞ্চম বৈঠক। প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকের শুরুতেই ছাত্র বিপ্লবের 1 মাস পূর্ণ হওয়ায় অভিনন্দন জানানো হয়। এই সময়ে যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে পুনর্বাসন এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি শহীদ পরিবারের সদস্যদের নিয়ে সম্মেলন করার সিদ্ধান্ত হয়েছে। যে ফ্যাসিবাদী পরাজিত শক্তি তাদেরকে পুনর্বাসন করার মতো বিভিন্ন কর্মসূচিও আমরা কিছু কিছু জায়গায় দেখতে পেয়েছি। এই বিষয়টি অবশ্যই, যেহেতু আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের ভিত্তিতে গঠিত একটি সরকার, আমরা মনে করি বিচারের আজ পর্যন্ত সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের আর কোনো সুযোগ নেই। সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত তারা রাজনীতি করতে পারবে কি পারবে না এই প্রশ্নটা আমরা জনগণের কাছে ছেড়েছি। তবে আমরা মনে করি যে কোনো পাবলিক প্রোগ্রাম করার ক্ষেত্রে এই বিষয়ে সরকারের পক্ষ থেকে আমরা ভাবছি সেটাকে কিভাবে বাস্তবায়ন করা হবে সেটা এখনো সুনির্দিষ্টভাবে আলোচনা হয়নি। তবে আমরা এটাকে অবশ্যই নিরুৎসাহিত করব। জুলাই আগস্ট গণহত্যা স্মৃতি ধরে রাখতে গণভবনকে জাদুঘরে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। তাই এই গণভবনকে যেহেতু এদেশের মানুষ ছাত্র জনতা একটা অভ্যুত্থানের মাধ্যমে জয় করেছে, এটিকে জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে এবং এই জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিকে, শহীদদের স্মৃতি এবং বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে যত অন্যায় অবিচার হয়েছে সব কিছুর স্মৃতি সংরক্ষণ করার জন্য গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে। জনগণ যেভাবে এটিকে বিজয় করেছে ঠিক সেই অবস্থাতেই রাখা হবে। এর মধ্যে ভেতরে আমরা একটি জাদুঘর প্রতিষ্ঠা করব যাতে এই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষিত থাকে। বিভিন্ন শিল্প কারখানা সহ শ্রমিক অঙ্গনে যে বিশৃঙ্খলা চলছে তা নিরসনে রিভিউ কমিটি করা হয়েছে। তারা শ্রমিকদের দাবি দাওয়া পূরণে উদ্যোগ নেবে বলেও সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। জনগণ চাইলে নতুন রাজনৈতিক দল গঠন করতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তবে সে বিষয়ে এখনই ভাবছে না তারা। চ্যানেল আইকে এক বিশেষ সাক্ষাৎকারে একথা জানান যুব, ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জনগণের চাহিদা অনুযায়ী সংবিধান সংশোধন করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার।
প্রধান উপদেষ্টা পদের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছাত্র আন্দোলনে তিনি ছিলেন সম্মুখ সারিতে, নেতৃত্ব দিয়েছেন শিক্ষার্থীদের সংগঠিত করতে। শপথ নেওয়ার পর থেকেই ব্যস্ত সময় পার করছেন তিনি। পালন করছেন যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান এই দুই মন্ত্রণালয়ের দায়িত্ব। চ্যানেল আইকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে দেশ গঠন, সংবিধান সংশোধন সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তিনি। যে ধরনের সংবিধান মানুষ চায়, দীর্ঘদিন ধরে মানুষ চেয়ে আসছে এবং ৭২ সংবিধানকে কাটাছেঁড়া করে যে অবস্থা করা হয়েছে এবং ৭২ সংবিধান নিয়েও অনেক প্রশ্ন আছে, সেটি একটি নির্দিষ্ট ধারার চিন্তাকেই কন্টেইন করে এরকম অনেক বক্তব্য মানুষের মধ্যে আছে। তো সংবিধানের বিষয়টা এটা একটা জাতীয় জনমতের ভিত্তিতেই সংবিধানের পরিবর্তনটা আসবে, এমন না যে আমরা যারা দায়িত্বে আছি তাদের চিন্তার ভিত্তিতে হবে। জনমতটা আপনারা কিভাবে নেবেন? জনমত তো আমরা যতটুকু দেখছি ইতিমধ্যেই আছে। এই আন্দোলনের সময়ই জনমত তৈরি হচ্ছিল এবং এই সরকার গঠনের পরে বিভিন্ন সভা সেমিনারের প্রতি মানুষের রিয়াকশন এবং মানুষের সোশ্যাল মিডিয়া কিংবা পত্রপত্রিকায়, টিভিতে আমরা দেখছি যে কি ধরনের বাংলাদেশ মানুষ চায়। জনমত তৈরি হয়ে আছে। এখন হয়তো প্রসেসটা নিয়ে প্রশ্ন হতে পারে, প্রসেসটা আমরা ডিসকভার করতে পারি। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ হবে, সকল স্টেক হোল্ডারের সাথে সংলাপের ভিত্তিতেই একটা নতুন বাংলাদেশের একটা নতুন সংবিধানের দিকে হয়তো আমরা যাব। দেশের মানুষ চাইলে রাজনৈতিক দল গঠন করার কথা ভেবে দেখবে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন। আমরা তো অলরেডি পলিটিক্সেই আছি, যেহেতু সরকারে আছি। মানুষ এটা দল গঠনের ব্যাপারটা হচ্ছে যদি বাংলাদেশের মানুষ চায়, মানুষের মধ্যে সেই আকাঙ্ক্ষাটা থাকে, সেই জায়গায় আমরা সেটা বিবেচনা করবো। এই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আছেন সবাই এখনও রাজপথে কাজ করে যাচ্ছেন, তারাও মানুষের জনমতটা বোঝার চেষ্টা করছেন এবং দেশ পুনর্গঠনে কিভাবে দেশের মানুষ দেশটা পুনর্গঠন করতে চায় সেই মতামতগুলো তারা একসাথে করছেন। এবং দেশের মানুষের যদি প্রয়োজনীয়তা থাকে যে এই তরুণদের কোনো রাজনৈতিক দল কিংবা রাজনৈতিক বন্দোবস্ত হওয়া প্রয়োজন, তাহলে আমরা ভেবে দেখব। তরুণদের কর্মস্পৃহা কাজে লাগাতে পারলে সুন্দর বাংলাদেশ গঠন করা সম্ভব হবে বলে আশা উপদেষ্টার। তরুণদের যেই শক্তি আছে, তাদের যেই চিন্তা এবং যেই কর্মস্পৃহা আছে, এটিকে যদি আমরা কাজে লাগাতে পারি, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস সবসময় বলেন, তাহলে বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশ আমরা গড়তে পারবো। শুধুমাত্র আইডিয়াল জায়গা থেকে না, আমরা অর্থনৈতিকভাবেও বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো, এটাই আমি বিশ্বাস করি। এবং এই আন্দোলনে তরুণরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, যেভাবে সব কিছু ভুলে দেশের জন্য এগিয়ে এসেছে, তারা যদি সামনে বাংলাদেশ পুনর্গঠনেও সেভাবে অংশগ্রহণ করে, এই অংশগ্রহণটা যদি থাকে, তাহলে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যেতে পারবো। শ্রমিকের বৈষম্য দূর করতে যুগোপযোগী শ্রম আইন করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। যুব, ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিস্তারিত সাক্ষাৎকারটি দেখবেন আজ শুক্রবার রাত 10:30টায় চ্যানেল আইতে। বাংলাদেশের চিকিৎসা সেবার পথিকৃত অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইব্রাহিমের 35তম মৃত্যুবার্ষিকী আজ। বাডেম জেনারেল হাসপাতাল, ইব্রাহিম কার্ডিয়াক ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মতো প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বাংলাদেশে চিকিৎসা সেবার এক নতুন দ্বার উন্মোচন করেছিলেন তিনি, যার মাধ্যমে 70 বছরেরও বেশি সময় ধরে দেশের সব ডায়াবেটিস হাসপাতাল আজ জানান দেয় কত বিস্তৃত পরিসরে চিকিৎসা সেবার দ্বার উন্মোচন করেছিলেন তিনি। লায়লা নওশিনের আরেকটি রিপোর্ট। বাংলাদেশের চিকিৎসা শাস্ত্রের অন্যতম পথিকৃৎ ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম 1911 সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রামে জন্ম তার। কলকাতা মেডিকেল কলেজ থেকে কৃতিত্বের সাথে MBBS পাশ করে কলকাতা মেডিকেলেই কর্মজীবন শুরু। দেশভাগের পর চলে আসেন পূর্ব পাকিস্তানে। চট্টগ্রামের সিভিল সার্জন হিসেবে যোগদানের পর লন্ডন ও যুক্তরাষ্ট্র থেকে নেন উচ্চশিক্ষা। 1950 সালে দেশে ফিরে যোগদান ঢাকা মেডিকেল কলেজে। মেধা ও প্রজ্ঞা দিয়ে চিকিৎসা গবেষণা কাউন্সিল ও পাকিস্তানের বিজ্ঞান গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান হয়েছিলেন অধ্যাপক ডাক্তার ইব্রাহিম। 1956 সালে কয়েকজন চিকিৎসক ও সমাজসেবীদের সহযোগিতায় ঢাকার সেগুনবাগিচায় প্রতিষ্ঠা করেন পাকিস্তান ডায়াবেটিক সমিতি।
50-এর দশকে ডাক্তার ইব্রাহিম বুঝতে পেরেছিলেন ডায়াবেটিস হতে যাচ্ছে এদেশের মানুষের অন্যতম বড় শত্রু। 70-এর দশকে তিনি প্রতিষ্ঠা করেন এশিয়া মহাদেশের সর্বপ্রথম ডায়াবেটিসের জন্য বিশেষায়িত বারডেম হাসপাতাল। ডায়াবেটিসের চিকিৎসায় দেশের মানুষের সবচেয়ে বড় ভরসার জায়গা বারডেম। প্রতিদিন ৩,৫০০-এর বেশি রোগী হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নেন। পাশেই ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালও দেশের মানুষের ভরসার স্থান। সুষ্ঠুভাবে হাসপাতাল পরিচালনার জন্য দক্ষ জনবল তৈরিতে 1986 সালে প্রতিষ্ঠা করেন বারডেম একাডেমি। বারডেমে নিবন্ধনকৃত রোগীর সংখ্যা প্রায় 7.25 লাখ। প্রতিদিন 3,000-এর বেশি রোগী হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নেন। এছাড়াও তিনি তৈরি করেছেন বাংলাদেশ ফলিত পুষ্টিবিজ্ঞান গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র, গড়েছেন পুনর্বাসন ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। এদেশের চিকিৎসা সেবাকে মানুষের দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার এক মহারথী ছিলেন ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম। প্রবাদ প্রতিম কিংবদন্তি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইব্রাহিমের 35তম মৃত্যুবার্ষিকীতে চ্যানেল আই পরিবারের শ্রদ্ধা। লায়লা নওশিন, চ্যানেল আই। ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে ঐক্যবদ্ধ প্রয়াসের অংশ হিসেবে মালয়েশিয়াতে প্রকৃতি ও জীবন ক্লাবের পরিচিতি সভা হয়েছে। সে সময় সংবর্ধনা দেয়া হয় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবুকে। আয়োজনে অংশ নিয়ে জলবায়ু অভিঘাত মোকাবেলায় সবাইকে সবুজায়নে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আলিম আল রাজির রিপোর্ট। প্রকৃতি রক্ষার দায়বদ্ধতা থেকে জলবায়ু অভিঘাত মোকাবেলা ও প্রাণ প্রকৃতি রক্ষায় যুগেরও অধিক সময় কাজ করছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। পরিবেশ বান্ধব সবুজ দেশ গড়ার আন্দোলনে সাধারণ মানুষকে যুক্ত করতে সারা দেশে চলমান প্রকৃতি ও জীবন ক্লাবের কার্যক্রম। প্রাণ প্রকৃতি রক্ষার অভিযাত্রা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে সংযুক্ত আরব আমিরাতের পর চলতি বছর মালয়েশিয়া যাত্রা শুরু করে প্রকৃতি ও জীবন ক্লাব। এরই ধারাবাহিকতায় পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠান। সম্মাননা জানানো হয় দেশের প্রকৃতি পুরুষ ও প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবুকে। কুয়ালালামপুরের একটি রেস্টুরেন্টে সভায় ক্লাবের প্রতিনিধিরা কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি সবুজায়নে কার্যকর ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন। প্রকৃতি যত সুন্দর হবে, সুশীল হবে, তখন আমাদের জীবনযাত্রা ততই সুন্দর হবে, সুষ্ঠু হবে এবং আমাদের প্রোডাক্টিভিটি ততই বাড়বে। স্যার যেই ভালো উদ্যোগ নিয়েছেন, আমরা প্রবাসও সেটা অনুভব করি প্রকৃতি জীবনকে নিয়ে। আমরা ভবিষ্যতে স্যারের আদেশ অনুক্রমে আমরা প্রবাসে বাংলাদেশেরও একসাথে ঐক্যবদ্ধ হয়ে স্যারের সঙ্গে কাজ করতে আগ্রহী এবং আমরা কাজ করে যাব। প্রকৃতির জন্য এইভাবে নিবেদিতভাবে কাজ করতে পারে, সেটা আমি যদি স্যারের সান্নিধ্যে না যাইতাম তাহলে কিন্তু আমি এই বিষয়টা আমি বুঝতাম না। মানে ওনার যে ব্যবসা বাণিজ্য, মানে এই যে একটা ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করে, মানে ব্যবসা সেক্টরে কাজ করে, সেই পরিচয়গুলো কিন্তু ছাপিয়ে গেছে ওনার এই প্রকৃতি জীবন ক্লাব, প্রকৃতি জীবন ফাউন্ডেশন, এই প্রকৃতি জীবন অনুষ্ঠানের মধ্যে। ওয়াটার পলিউশন, ল্যান্ড পলিউশন, সয়েল পলিউশন, এয়ার পলিউশন, এই পলিউশনগুলোর কারণে আমরা আমাদের আয়ুষ্কাল, আমরা আল্লাহ আমাদেরকে যেটুকু হায়াত দিয়েছে সেইটুকু বাঁচতে পারছি না। কাজে আমাদের প্রকৃতির প্রতি আমাদেরকে আরও সদয় হতে হবে। প্রকৃতির প্রতি আমাদের আরও দায়িত্ব নিয়ে আমাদের প্রকৃতিকে সুন্দর করে গড়ে তুলতে হবে। নিজেদের অস্তিত্ব রক্ষার প্রশ্নে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ে পরিবেশ প্রতিবেশ রক্ষার কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। ভালো লাগে যখন আপনারা বিদেশে থেকে এ ব্যাপারে এগিয়ে আসেন এবং আপনারা এই রকম একটি মহৎ কাজে আপনারা যে এগিয়ে এসছেন, সেটার জন্য কিন্তু সত্যি আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশকে কত ভালোবাসেন সেটার কিন্তু প্রমাণ আপনাদের উপস্থিতি। পরিবেশ প্রকৃতিকে কিন্তু ঠিক রাখা খুবই কঠিন একটা সমস্যা। আমরা সব কিছু পেতে চাই খুব শর্টকাটে, খুব জলদি পেতে চাই সব কিছু, এবং যার কারণে কিন্তু মূল্যবোধের অবক্ষয় হয়ে গেছে। পরিবেশ প্রকৃতি কিন্তু শর্টকাটে অর্জন করা যায় না, সুতরাং এটা কিন্তু শর্টকাটে ধ্বংস হয়।
আমরা কিন্তু দিন দিন এই যে নানা ধরনের রোগে ভুগি, এর কারণও কিন্তু এই ধরনের এই যে নানা কর্মকাণ্ড আমাদের। আসুন আমরা একসাথে হাতে হাত মিলিয়ে এই প্রকৃতি জীবন ক্লাব, মালয়েশিয়া, বাংলাদেশ মিলে আমরা একটা ভালো একটা উদ্যোগ নিয়ে এগিয়ে যাই। সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশ প্রকৃতি সংরক্ষণের পাশাপাশি আত্মমানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রকৃতি ও জীবন ক্লাব। আলিমাল রাজি, চ্যানেল আই, কুয়ালালামপুর, মালয়েশিয়া। দর্শক, এবারে বিরতি, এবং বিরতির পর যা থাকছে, ফিরে এলাম বিরতির পর। এবারে কৃষি সংবাদ। যশোরে পাটের ফলনে কিছু সমস্যা হলেও জাগ দেয়া পর্যাপ্ত পানি থাকায় পাট বিক্রি করে ক্ষতি পুষিয়ে নিতে পারবেন কৃষক। জাগ দেয়া পাট ধুয়ে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন তারা। তবে কাঙ্ক্ষিত দাম পাওয়া নিয়ে সংশয়ে চাষিরা। যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের রিপোর্ট। গত কয়েক বছর ধরে দেশের দক্ষিণ পশ্চিমের জেলাগুলোতে খরা ও অনাবৃষ্টির কারণে পাট চাষ ব্যাহত হয়ে আসছে। এবছর পাট চাষে বৃষ্টির অভাবে সমস্যায় পড়লেও পাট কেটে ঘরে তোলার সময় পর্যাপ্ত বৃষ্টি পেয়েছেন কৃষকরা। চলতি মৌসুমে যশোর অঞ্চলে বৃষ্টিপাত হওয়ায় নদ নদী, খালবিল ও বাওড়ের পানিতে পাট জাগ দিতে পারছেন চাষিরা। আমাদের এই যে পানি হয়েছে, পানি হওয়ার পরে এই পাটটা জাগ দিতে একটু সুবিধা হয়েছে, কিন্তু আমাদের আবার ধানের ফসল মার গিয়েছে। বেশি একটা ভালো হয়নি, কিন্তু বৃষ্টির কারণের জন্য আমাদের যাক কিছুটা খরচ বাঁচবে। তারপরও দামের দিকে যে আমরা মানে লাভবান না, আমাদের ক্ষতির মুখেই আছে আর কি। যখন বৃষ্টি একটু হয়েছে সে সময় একটু পুষ্টাটা ভালো হয়েছে। এখন ফলনে মনে হয় একটু কম বেশি হবে, তারপর দামে তো কম হয়ে যাচ্ছে। তবে শুরুর দিকে অনাবৃষ্টির কারণে পাটের ফলন তেমন একটা ভালো হয়নি। সেচ সহ আনুষঙ্গিক খরচও বেড়েছে। এজন্য পাটের কাঙ্ক্ষিত ন্যায্য দাম নিশ্চিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন কৃষক। মিডিয়াম পাট অন্যবারের তুলনায় একটু কম, তারপরেও সন্তুষ্ট আমরা। মাঝে একটা বর্ষার জন্য পাটটা একটু কোনোরকম হয়েছে। এটা রোগ দেখা দিয়েছে, পাটের গুঁড়া শুকিয়ে গেছে। তা আমাদের পাটে যদি 3,500 টাকা মন দিলি আমরা মানে বাঁচবো, নাইতে আমাদের খুব সমস্যা। কৃষি বিভাগ জানিয়েছে পাটের ফলনে কিছু সমস্যা হলেও জাগ দেওয়া পর্যাপ্ত পানি থাকায় পাট বিক্রি করে ক্ষতি পুষিয়ে নিতে পারবেন কৃষক। পাট চাষের খরচ করে তার ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য বা তার টাকা ওঠানোর জন্য যে মূল্য আসলে দরকার, এখন পর্যন্ত আসলে কৃষকের কাছে যেটা অভিযোগ সেটা এখনো কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছে না। তবে আমরা মনে করছি যে ভালো যে পাটটা আছে এটা যদি 3,000 টাকা 3200 টাকা যদি মূল্য হয় পার মন, সেক্ষেত্রে কৃষক লাভবান হবে। চলতি মৌসুমে যশোরের 23,570 হেক্টর জমিতে পাট আবাদ হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। যশোরে হাজার হাজার বৃক্ষরোপণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন আনোয়ার হোসেন সাগর নামের এক ব্যক্তি। প্রায় 1.5 যুগ ধরে নিজ খরচে বিভিন্ন সড়কের দুপাশে গাছ রোপণ করছেন তিনি। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এমন দৃষ্টান্ত এলাকাবাসী সহ সবাইকে আরও উদ্বুদ্ধ করবে বলে বলছেন স্থানীয়রা। আকরামুজ্জামানের আরেকটি রিপোর্ট। যশোর সদরের লেবুতলা গ্রাম সহ বিভিন্ন সড়কের দুপাশে শোভা পাচ্ছে ফলদ, বনজ ও ঔষধি সহ বিভিন্ন প্রজাতির গাছ। প্রকৃতির প্রতি ভালোবাসার টানে 2009 সাল থেকে এলাকার শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন রাস্তায় বৃক্ষরোপণ করে আসছেন আনোয়ার হোসেন সাগর। পেশায় ঠিকাদার এই বৃক্ষপ্রেমী সম্পূর্ণ নিজ খরচে জেলার বিভিন্ন এলাকায় 30,000-এরও বেশি বৃক্ষরোপণ করেছেন। আমি আজ পর্যন্ত কারো কাছ থেকে 5টা গাছও পাইনি, 5টা টাকাও পাইনি। যা করছি আজ সবই আমার নিজ অর্থায়নে করছি। কিছু লোক এবং গরু ছাগলে গাছগুলি নষ্ট করে দেয় বেশি। আমার মেন টার্গেট হলো এই খালটা পাখির অভয়ারণ্য করার। এইগুলো আমার ভালো লাগে। গাছ লাগানো সদগায়ে জারিয়া, সবচেয়ে বড় কথা গাছের দফ হবো, মানুষের দফ হবো, পাখির দফ হবো। সবুজায়নের উদ্যোগে যুক্ত হচ্ছেন এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আমাদের এখানে গাছ লাগাচ্ছে এবং গাছ রাখায় পরিবেশ রক্ষা করতেছে। এই চারা গাছগুলো সকলে মেরে ফেলার চেষ্টা করে,
কেউ যেন ওই চারা গাছগুলো না মেরে ফেলে অনুরোধ করছি। আমাদের চারপাশে সবুজে ভরে যাবে, এভাবে গাছ লাগালে সবাই যেন এই উদ্যোগটা নেয়। পরিবেশ রক্ষা হচ্ছে এবং গাছে সবুজ হচ্ছে। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এসব কাজ। এটাকে যদি সামাজিক একটি আন্দোলন হিসেবে আমরা গ্রহণ করতে পারি, রাস্তার পাশের যে জায়গাগুলো এমনি এমনি পড়ে থাকে, তো সেটাকে যদি উৎপাদনশীলতার ভেতরে আমরা আনতে পারি, একই সাথে যেমন আমাদের পরিবেশের সুরক্ষা এটা হবে, আমাদের জিডিপিতেও এর একটা বড় ধরনের অবদান থাকবে। ওনার এই কর্মকাণ্ড যাতে আরো দীর্ঘায়িত হয় এবং এলাকার সব মানুষগুলো শুধু বৃক্ষরোপণ করলে হবে না, এই রোপিত গাছগুলো যাতে রক্ষণাবেক্ষণ হয়, সব শ্রেণীর মানুষগুলো যাতে এগিয়ে আসে, সেই আশাবাদ আমি রাখছি, সবার কাছে দাবি রাখছি। জলবায়ুর অভিঘাত মোকাবেলা সহ প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে গাছ রোপণের বিকল্প নেই বলছেন পরিবেশবাদীরা। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। এবারে খেলার খবর।